দর্শক এসব বিষয়ে আলোচনার জন্য এই মুহূর্তে আমাদের সাথে অনলাইনে যুক্ত হচ্ছেন গবেষণা সংস্থা সিবিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। আমরা যাচ্ছি তার কাছে। ডক্টর মোয়াজ্জেম, বিজনেস 24 আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে প্রথমে জানতে চাইবো যে রিজার্ভ বাড়ছে ইতিবাচক ধারায়, নিশ্চয়ই সুখবর। পাশাপাশি দেখলাম যে আইএমএফের নির্দেশনা অনুযায়ী বাজারমুখী করা হয়েছে ডলার। ঠিক সেই সময়ে ডলারের দরপতন ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপ, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? যে পরিবর্তনটি আমরা দেখছি সেই পরিবর্তনটা আমাদের কাছে একটি ইতিবাচক মনে হচ্ছে। এই যে একটা রিজার্ভ সঞ্চিতি তৈরি হচ্ছে অল্প অল্প করে, সেটি কিন্তু সাম্প্রতিককালে একটা বিপরীত ঘটনা, যেটা ইতিবাচক বলবো। এমনকি বাজারমুখী করার পর এরকম একটা ঘটনাটাও আসলে একটা ইতিবাচক পরিবর্তন। আপনি যদি থেকে মার্কেট থেকে যদি ডলার না কেনেন, তাহলে যেটা হবে, টাকা শক্তিশালী হবে। তো টাকা শক্তিশালী হলে যেটা হয় যে এক্সপোর্টারের জায়গা থেকে কিছু কনসার্ন থাকে, আবার রেমিটার যারা, তাদের দিক থেকে কিছু কনসার্ন থাকে, আবার ইম্পোর্টার উৎসাহিত হতে পারে এরকম একটা পরিস্থিতিতে। তো এখানে কিছুটা অবজার্ভ করার বিষয় রয়েছে যে আগামী দিনগুলোতে অব্যাহতভাবেই আমাদের ফরেন ফ্লোটা, আমাদের এক্সফরেন এক্সচেঞ্জ ফ্লোটা অব্যাহত থাকে কিনা, বাড়তি এই ভাবটা থাকে কিনা। আমার কাছে মনে হয় যে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে উচিত হবে তার সংকোচনমূলক মুদ্রানীতিটা অব্যাহত রেখে এই পরিস্থিতিটা পর্যবেক্ষণ করা, বৈশ্বিক বাজারে ডলারের পতন কিরকম থাকে সেটি দেখা। এবং সেটি যদি হয়, তাহলে হয়তো একটা সময় যেটি দাঁড়াবে, তখন হয়তো কেন্দ্রীয় ব্যাংকও চাপ অনুভব করবে যে এইভাবে ডলার কিনে বাজারে এক্সচেঞ্জ রেটটা একটা জায়গায় স্থিতিশীল রাখার চেয়ে আস্তে আস্তে হয়তো টাকাকে কিছুটা শক্তিশালী করা, সেদিকে হয়তো যাবার প্রয়োজন পড়বে। আবার সেটি যাতে হঠাৎ করে আবার যাতে না ছেড়ে দিতে হয়, সেদিকেও সতর্ক থাকা দরকার হবে। সুতরাং প্রাথমিক পদক্ষেপ হিসেবে যে জায়গায় এক্সচেঞ্জ রেটটি আছে, সেই জায়গায় সম্ভবত স্থিতিশীল রাখার প্রক্রিয়া হিসেবে এটি রয়েছে। তবে এটি যদি অব্যাহত থাকে, এই ধারাটি, সারপ্লাসের ধারাটি, তাহলে হয়তো আস্তে আস্তে টাকাকে কিছুটা শক্তিশালী করার উদ্যোগ আগামী দিনে প্রয়োজন পড়বে, এবং সেটিকেও আমরা মনে করি ইতিবাচক হবে সামনের দিনগুলোতে। এবং সেই পর্যায়ে কেন্দ্রীয় ব্যাংক হয়তো কিছুটা ডলারের, হয়তো তার রিজার্ভ থেকে কিছুটা ডলার বিক্রি করারও হয়তো উদ্যোগ নেবেন তখন। ডক্টর মোয়াজ্জেম, আরেকটি বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যে 5টি দুর্বল ব্যাংকে একীভূত করার ক্ষেত্রে সরকার একটা সিদ্ধান্ত দিয়েছে। সেখানে সরকারের পক্ষ থেকে 20,000 কোটি টাকার মতো বিনিয়োগ কিংবা ভর্তুকি দেওয়ার একটা পরিকল্পনা নেওয়া হয়েছে। রাজস্বের এমন দুরবস্থার মধ্যে এই ধরনের একটা সিদ্ধান্ত কতটা যৌক্তিক বলে আপনার মনে হয়? দেখুন, এই যে মার্চ করা এবং মার্চ করে 5টি ব্যাংককে একটি ব্যাংক বানিয়ে ফেলা, এটিকে আমি আসলে ইতিবাচক ভাবেই দেখতে চাই। ইনফ্যাক্ট আমি আরো কিছুটা শক্তিশালী ভাবেই বিষয় দেখি। আমাদের দেশে যে ধরনের অর্থনীতির আকার বা ব্যাংকিং লেনদেন যে আকার, তাতে এত ব্যাংক দরকার নেই। 65টি ব্যাংকের কোনো প্রয়োজন নেই আমাদের মতো দেশে। এই ব্যাংক আরো কম হওয়ার দরকার ছিল। পূর্ববর্তী সরকারের রাজনৈতিক সংশ্লিষ্টতারই এত এত ব্যাংক হয়েছে। সেখান থেকে 5টি ব্যাংকে যখন মার্চ করা হচ্ছে, কমিয়ে না আনা হচ্ছে, এটি একটি ইতিবাচক দিক। এবং সেটার জন্য আইনি কাঠামো করা হয়েছে, একটি অডিটগুলো শেষ করা হয়েছে, আন্তর্জাতিক অডিট ফার্মগুলিতে অডিট করা হয়েছে। আশা করছি তার মাধ্যমে ব্যাংকগুলোর সম্পদ পরিস্থিতি, স্থিতি এবং তার কি কি ধরনের প্রয়োজন, সেই জিনিসগুলো চিহ্নিত হয়েছে। তো সেই প্রক্রিয়া হিসেবে এখন যেদিকে যাচ্ছে, এটি এখন সকলে উন্মুখ হয়ে থাকবেন যে এর ফলাফলটি। তো আমার কাছে মনে হয় যে 5টি ব্যাংকের ভিতরে যারা অপেক্ষাকৃত ভালো, তাদেরকে নিয়ে যাতে উদ্যোগটি শুরু হয়, যাতে একটা ভালো ফলাফল পাওয়া যায়, এবং যেটা যাতে অন্যদেরকেও যাতে এই ধরনের মার্জে উৎসাহিত করে। কেননা এই জিনিসটি দরকার হবে সামনের দিনগুলোতে। কারণ এত ব্যাংক আমাদের মতো জায়গায় প্রতিযোগিতা করে টিকে থাকাটা আসলেও কষ্টকর। তবে এরকম জায়গায় আপনি যে প্রশ্নটি তুলেছেন যে 20,000 কোটি টাকা ব্যবহার করা, সেটি আমার ধারণা ধাপে ধাপে হয়তো প্রয়োজন পড়বে। সুতরাং সেদিক থেকে যদি 5টি ব্যাংক এখনই না করা যায়, তাহলে যে অপেক্ষাকৃত ভালো যদি 3টি ব্যাংক রাজি থাকে, তাদেরকে নিয়ে স্বল্প আকারে ফান্ড দিয়ে যদি কাজটি শুরু করা যায়। তবে অবশ্যই এটার জন্য যাতে টাইম লাইন থাকে এবং কোন লক্ষ্য নির্দিষ্ট থাকে, কোন ডেটের ভিতরে কি কি অর্জন করবে তারা, বোর্ডগুলো যেন পুরোপুরি, নতুন যে একটি একীভূত ব্যাংক হবে তার বোর্ড যেন এটির জন্য রাজি থাকে। আর একটি অনুরোধ করব কেন্দ্রীয় ব্যাংক এবং অর্থ মন্ত্রণালয়কে, যে রাজনৈতিক দলগুলোর সাথেও একটু অনানুষ্ঠানিক কিছু আলোচনা করে রাখা, যাতে নির্বাচন পরবর্তীকালে আবার নতুন করে আবার অন্যদিকে যাতে নির্বাচিত সরকার এসে অন্যদিকে যাতে না যান, যাতে এই সংস্কারের ফলটি যাতে ইতিবাচক কিছু ফলাফল সামনে নিয়ে আসে, যাতে আগামী দিনে ব্যাংকিং খাতের আরো বড় সংস্কার করা যায় রাজনৈতিক সরকারের সময়। ডক্টর মোয়াজ্জেম, আরেকটি বিষয় আপনার সাথে আমরা জানতে চাই আপনার কাছ থেকে, সেটি হচ্ছে যে ব্যবসায়ী সংগঠনের নেতৃত্বে রাজনৈতিক নেতারা যাতে উঠে আসতে না পারেন, সেজন্য যাতে আইন করা হয়, সে আইন করা একটা দাবি উঠেছে এই মুহূর্তে। সেটি নিয়ে আপনার পর্যবেক্ষণ জানতে চাই। দেখুন, সবকিছুর ভিতরে কি আর আপনি আইন করে পারবেন? কোনটাকে আপনি রাজনীতির লোক, কাকে আপনি রাজনীতির লোক বলবেন আর কাকে রাজনীতির লোক বলবেন না?
সেটা খুবই দুষ্কর। বরঞ্চ মূল ত্রুটি বা দুর্বলতা হচ্ছে ফাইন্যান্স, পলিটিক্যাল পার্টি ফাইন্যান্সিং। রাজনৈতিক নেতৃবৃন্দ বা ব্যবসায়িক নেতৃবৃন্দ নিয়মিতভাবেই পলিটিক্যাল পার্টিগুলোকে ফাইন্যান্স করে। সেই জায়গাগুলোর ক্ষেত্রে একটা গাইডলাইন আসা, ট্রান্সপারেন্সি আসা, সেটি নিশ্চিত করার বরঞ্চ বেশি দরকার। উপরন্তু রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার করা দরকার যে সংসদে তারা গ্র্যাজুয়ালি, তারা ধাপে ধাপে ব্যবসায়ীদের সংখ্যা কমিয়ে আনবে। কেননা ব্যবসায়ী যত বেশি সংসদে আসছেন তত বেশি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাদের প্রভাব বাড়ছে এবং উন্মুক্তভাবে সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না, এবং তারা মন্ত্রণালয়গুলোর সিদ্ধান্তেও তারা প্রভাব করছেন। সুতরাং আমার কাছে মনে হয় যে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে অনুরোধ থাকবে তারা যাতে নমিনেশনের ক্ষেত্রে এই জায়গাটিতে স্ট্রিক্ট হন, এবং অবশ্যই অ্যাসোসিয়েশনগুলোর ক্ষেত্রেও আমরা চাইবো যে আরও যাতে রাজনৈতিক প্রভাবান্বিত কম ব্যক্তিবর্গ যাতে এই সমস্ত জায়গাগুলোতে পদাধিকার পান, যাতে উন্মুক্ত ধরনের ইলেকশন হয়, এগুলো যাতে আবার সিলেকশনের মতো না হয়ে যায় বা নমিনেশনের মতো যাতে না হয়, উন্মুক্ত ইলেকশনগুলো হয়। সাম্প্রতিককালে আমরা যেটা বিজিএমইএতে দেখেছি, বিকেএমইএতে দেখেছি, এগুলো উজ্জ্বল উদাহরণ যেগুলো আগামী দিনে কম্পিটিটিভ ইলেকশনের জন্য তৈরি করতে পারে। তবে মূল জায়গাটি আবারও সেই রাজনৈতিক দলগুলোর ফাইন্যান্সিং, অর্থাৎ এই জায়গাগুলোতে রাজনৈতিক দলগুলো কতটা স্বচ্ছ হবে, উন্মুক্ত হবে, জানাবে কার কাছ থেকে কে ফান্ড করছে, সেই জিনিসগুলো জানানো, এবং নমিনেশনের ক্ষেত্রে রাজনৈতিক ব্যবসায়ী নেতৃবৃন্দদেরকে যাতে নমিনেশন কম দেওয়া হয়, গ্র্যাজুয়ালি কমিয়ে আনা হয়, এরকম কিছু অঙ্গীকার দরকার। ডক্টর মোয়াজ্জেম, আপনাকে অসংখ্য ধন্যবাদ বিজনেস 24 সময় দেওয়ার জন্য। দর্শক, বিভিন্ন বিষয়ে আমাদের সাথে আলোচনা অনলাইনে যুক্ত ছিলেন গবেষণা সংস্থা সিবিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। প্রাণ কফি ক্যান্ডি, কররা কফির কঠিন স্বাদে হাইকে বলো বাই। প্রাণ কফি ক্যান্ডি, হাইকে বলো বাই।